হোপফুলি আমরা ভিডিওটা স্টার্ট করেছি। তো আগের দিন ম্যাট্রিসেস ক্লাস 12 চ্যাপ্টারটা আমরা অনেকটা পার্ট করেছি, ঠিক আছে। আজকে বাকি পার্টটা কভার করবো এবং চ্যাপ্টারটা থিওরি পার্টটা এন্ড করার চেষ্টা করব। যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটা ভিজিট করো এবং সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করো, ওকে। কারণ মোস্ট অফ দ্য যে টপিকগুলো মানে ইন ডেপথ লেভেলে তোমরা বুঝতে পারছো এই চ্যানেলে, ওকে। বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমাদের ইউনিট 2 চ্যাপ্টারটা দুটো পার্ট আছে, আমরা জানি, একটা ম্যাট্রিক্স আর একটা ডিটারমিনেন্ট, ওকে। তো আমরা ম্যাট্রিক্সটা পড়ছি। ম্যাট্রিক্সে তোমরা কাল আগের দিন যে যারা ভিডিওটা দেখেছো তারা কীভাবে ম্যাট্রিক্স ব্যবহার করবো সেটা নিয়ে আমি বলেছি, ঠিক আছে। এগুলো তোমরা জাস্ট পড়তে পারো, এগুলো নিয়ে আমি আর বেশি যাবো না। ম্যাট্রিক্সের সংজ্ঞা: একটা রেক্টাঙ্গুলার অ্যারের মধ্যে মানে একটা আয়তকার সজ্জাকে আমরা ম্যাট্রিক্স বলবো, তার মধ্যে যে এলিমেন্টগুলো নেবো নাম্বারে সেগুলো, ঠিক আছে। ম্যাট্রিক্সের কোনো ভ্যালু থাকে না, এগুলো পড়েছি। এবং ম্যাট্রিক্সকে একটা এম ইন্টু এম ক্রমের ম্যাট্রিক্স, এন ক্রমের ম্যাট্রিক্স আমরা কীভাবে লিখতে পারি সেটাও এইভাবে প্রকাশ করতে পারি। এবং ম্যাট্রিক্সকে তিনটে প্রতীক দ্বারা ব্যবহার করা হয়, হয় ফার্স্ট ব্র্যাকেট, হয় থার্ড ব্র্যাকেট, নাহলে এরকম ডবল স্ট্রেট লাইন দুদিকে। এই ম্যাট্রিক্সকে সংক্ষিপ্ত আকারে আমরা এইভাবে প্রকাশ করি যে এ আই জি এম ক্রস এন ফর অর্ডার অ্যান্ড আই ফর রো অ্যান্ড জে ফর কলম, ওকে। এখানে তোমরা দেখতে পারো, ঠিক আছে। এবার একটা কমন কনসেপ্ট দেখো, এই ম্যাট্রিক্স সমান দেওয়া আছে এ আই জে, ঠিক আছে। এখান থেকে 3x4 ক্রমের ম্যাট্রিক্স গঠন করতে বলছে, যেখানে আমাদের ইন্ডিকেশন দিয়েছে এ আই জে ইকুয়ালস টু আই প্লাস জে, ঠিক আছে, এটা বলেছে। তো এখানে তো বলেই দিয়েছে যে আই প্লাস জি, তো রো এর সাথে কলমের যে এলিমেন্ট থাকবে সেটা যোগ করব। যেমন A11 যদি করি তাহলে 1 আর 1 যোগ করব, তাহলে A11 কত হবে, 1+1 2 হবে। সিমিলারলি A12 1+2 হবে, মানে যেটা ইন্ডিকেশন দিয়েছে সেই অনুযায়ী আমরা করছি। A13টা কি হবে, 1+3 4 হবে, ঠিক আছে। অনুরূপে আমরা এইগুলোও পাবো, ঠিক আছে। নেক্সট, ম্যাট্রিক্সের প্রকারভেদ। আগের দিন ম্যাট্রিক্সের প্রকারভেদ আমরা পড়েছি। সারি ম্যাট্রিক্স কাকে বলে, ম্যাট্রিক্সে সারি ম্যাট্রিক্স যদি হয় বা রো ম্যাট্রিক্স হয় সেখানে ফরমেশনটা কীরকম থাকবে, 1x n ক্রমের ম্যাট্রিক্স, একটা রো হবে, কলম যতগুলো খুশি হতে পারে, আমরা তার একটা উদাহরণ এখানে পেয়েছি। স্তম্ভ ম্যাট্রিক্স, সেক্ষেত্রে কী হবে, m×1 ফরমেশনের ম্যাট্রিক্স হবে, ঠিক আছে। এম যত রো যতগুলো খুশি হতে পারে, বাট কলম একটাই হবে, তার উদাহরণ হচ্ছে এইটা। বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের সারি আর স্তম্ভের সংখ্যা সমান হয়, মানে সহজ কথা বললে রো ইকুয়ালস টু কলম, ওকে। রো নাম্বার ইকুয়ালস টু কলম নাম্বার ইন হুইচ ম্যাট্রিক্স ইজ কল্ড স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স। এটাও আমরা দেখেছি, রিক্যাপ করে নিচ্ছে আগের দিনের পড়াগুলো, ঠিক আছে। ডায়াগোনাল, হ্যাঁ, আর একটা যেটা পয়েন্ট, যে শুধু একটি বর্গ ম্যাট্রিক্সেরই ডায়াগোনাল থাকবে, লিডিং ডায়াগোনাল বা প্রিন্সিপাল ডায়াগোনাল বা মুখ্য কর্ণ থাকবে, ঠিক আছে। বাকি ম্যাট্রিক্স আমরা এটা দেখতে পাবো না, ঠিক আছে। এখানে একটা সিম্পল উদাহরণ, এর মধ্যে কোন বিকল্পটা ঠিক, যদি এ সমান এ আই জে m×n একটি বর্গ ম্যাট্রিক্স হয় তাহলে কোন বিকল্পটা সঠিক হবে, ঠিক আছে। একটা বর্গ ম্যাট্রিক্স বলেছে, তো বর্গ ম্যাট্রিক্সের বেসিক প্রপার্টি এম আর এন সমান হবে, তাহলে সি হবে আনসার, ঠিক আছে।
ম্যাট্রিক্সের ট্রেস, কোনো বর্গ ম্যাট্রিক্স অবশ্যই ট্রেস বর্গ ম্যাট্রিক্সের পাবো। কোনো বর্গ ম্যাট্রিক্সের লিডিং যে ডায়াগোনাল থাকবে, মুখ্য কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনালের যে এলিমেন্টগুলোর যোগফলকে আমরা বলবো ম্যাট্রিক্সের ট্রেস। ঠিক আছে, এখানে একটু উদাহরণ দেওয়া আছে, দেখে নিতে পারো। ম্যাট্রিক্সের ট্রেসকে আমরা এইভাবে প্রকাশ করি, ট্রেস অফ এ ম্যাট্রিক্স। ঠিক আছে, এইভাবে প্রকাশ করি, ট্রেস অফ এ ম্যাট্রিক্স এইভাবে প্রকাশ করি, যদি ইংলিশে সাইন দিয়ে প্রকাশ করি। কর্ণ ম্যাট্রিক্স, অবশ্যই এটা একটা বর্গ ম্যাট্রিক্সের অংশ। বর্গ ম্যাট্রিক্সে কর্ণ, খালি কর্ণ থাকবে, বাকি উপাদানগুলো সব শূন্য হবে, অকর্ণীয় উপাদানগুলো শূন্য হবে। ঠিক আছে, কর্ণ যে কোনো কিছু হতে পারে, এ বি সি। ঠিক আছে, স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স মানে একটা কর্ণ ম্যাট্রিক্স, একটা বর্গ ম্যাট্রিক্সের যে পার্ট হয় কর্ণ ম্যাট্রিক্স সেটাই, বাট কর্ণের যে এলিমেন্টগুলো, লিডিং ডায়াগোনালের যে এলিমেন্টগুলো, সেগুলো সব একই হতে হবে, মানে লিডিং ডায়াগোনালটা পুরো এ এ এ হবে। ঠিক আছে, সেম হবে, সেটাই বলেছে দেখো। একটি বর্গ ম্যাট্রিক্সের কর্ণের সকল উপাদানগুলি সমান হলে সেটিকে স্কেলার ম্যাট্রিক্স বলে। ঠিক আছে, কিন্তু হ্যাঁ, যেহেতু এটা কর্ণ ম্যাট্রিক্সের একটা মানে পার্ট, তো অকর্ণীয় উপাদানগুলো, বাকি যে উপাদানগুলো সব শূন্য হবে। হ্যাঁ, একটা নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স, সেটা কিন্তু একটা স্কেলার ম্যাট্রিক্স। ঠিক আছে, একক ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্সটা কি? যে বর্গ ম্যাট্রিক্সের কর্ণের উপাদানগুলি প্রত্যেকে এক। ঠিক আছে, মানে আহ, বর্গ ম্যাট্রিক্সের কর্ণের উপাদানগুলো সেম হলে সেটা স্কেলার ম্যাট্রিক্স। আবার সেই কর্ণের উপাদানগুলো যদি শুধু ওয়ান হয় আর বাদ বাকি সব জিরো হয়, তাহলে আমরা বলবো সেটা একক ম্যাট্রিক্স, ইউনিটারি ম্যাট্রিক্স বা আইডেন্টি ম্যাট্রিক্স। ওকে, শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের প্রত্যেকটি উপাদানই শূন্য, ইচ অ্যান্ড এভরি এলিমেন্ট। ঠিক আছে, এখানে আমরা একটা উদাহরণ দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। আপার ট্রায়াঙ্গুলার অ্যান্ড লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আপার ট্রায়াঙ্গুলার আমরা কি বলেছিলাম, যে বিলো দ্য লিডিং ডায়াগোনাল এলিমেন্টগুলো আমাদের জিরো থাকতে হবে। ঠিক আছে, একটি বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে, একটি বর্গ ম্যাট্রিক্স কে আমরা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলবো যদি মুখ্য করণের নিচে ম্যাট্রিক্সের সমস্ত উপাদান শূন্য হয়। ঠিক আছে, এগুলো সব কটা একদম পরিষ্কার ভাষায় লিখেছি, তোমরা দেখতে পারো। ঠিক আছে, এবং এটা লিডিং ডায়াগোনাল, মুখ্য কর্ণ, এই নিচের যে উপাদানগুলো সেটা শূন্য হচ্ছে। ঠিক আছে, এবং অবশ্যই দেখো এটা ট্রায়াঙ্গেল ফর্ম করছে। ঠিক আছে, এটা একটা জাস্ট একটু জেনে রাখা। একটি ম্যাট্রিক্সে মুখ্য কর্ণের নিচে সমস্ত উপাদান শূন্য, তাই এটা আবার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, অ্যাবভ দ্য লিডিং ডায়াগোনাল এলিমেন্টস আর জিরো। ঠিক আছে, মানে এই যে অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স হবে, তার ক্ষেত্রে কি হবে, এই যে মুখ্য কর্ণটা থাকবে, এর উপরে সব এলিমেন্টগুলো জিরো হবে। ঠিক আছে, পরিবর্তন ম্যাট্রিক্স, ট্রান্সপোজ হবে ম্যাট্রিক্স। ঠিক আছে, যে ম্যাট্রিক্সে আমরা কি বলবো, সারি এবং স্তম্ভগুলোকে যদি পারস্পরিক স্থান পরিবর্তন করা যায়, রোকে কলম আর কলমকে রো, অর্থাৎ সারিকে স্তম্ভ ও স্তম্ভকে সারিতে পরিণত করা হয়, তাহলে তখন যে ম্যাট্রিক্সটা পাবো সেটা পরিবর্তন ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ হবে ম্যাট্রিক্স। আর একটি এম ক্রস এন ক্রমের পরিবর্তন ম্যাট্রিক্স হবে এন ইন্টু এম ক্রমের ম্যাট্রিক্স। ওকে, হ্যাঁ এটা তো স্বাভাবিক। যদি এই একটা ম্যাট্রিক্স থাকে আমি ধরছি, ওকে, এ আই জি,
এটা হচ্ছে 2x3 অর্ডারে আছে, 2x3 অর্ডারে। ঠিক আছে, যখন ট্রান্সপোজ করব, আমরা যখন এটিটা বার করব, এর ট্রান্সপোজ করবো রোকে কলম আর কলমকে রো করবো এই ম্যাট্রিক্সটায়, তখন কিন্তু এর অর্ডারটাও চেঞ্জ হবে। এর অর্ডারটাও চেঞ্জ হবে, তখন এমটা এন হয়ে যাবে আর এনটা এম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা 3 cos 2 হয়ে যাবে। যেমন এখানে এই ম্যাট্রিক্সটা কি 4x3 অর্ডারের ছিল, এখানে ট্রান্সপোজ করতে কি হয়েছে 3 cos 4 অর্ডারের। দুভাবেই করা যায়, স্তম্ভকে সারি করেও করা যায়, সারিকেও স্তম্ভ করে করা যায়। আমরা জেনারেলি রোটাকে কলম করবো, সারিটাকে স্তম্ভ করবো, মানে 2 3 4 -4 এরকম ভাবে লেখা আছে, এটাকে জাস্ট উপর থেকে নিচের দিকে এইভাবে আকারে লিখবো। ঠিক আছে, সেটাই এখানে করা হয়েছে। ওকে, নেক্সট, সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এটা খুব ভালো একটা টপিক, এখান থেকে ইন জেনারেলি কোশ্চেন দেখা যায় বিভিন্ন স্কুলের টেস্টে বা এইচএসে। ঠিক আছে, ইম্পর্টেন্ট টপিক। কি বলেছে, একটি বর্গ ম্যাট্রিক্সকে প্রতিসম বলা হবে যদি ম্যাট্রিক্সটি তার পরিবর্তন ম্যাট্রিক্সের সাথে সমান হয়। ঠিক আছে, ম্যাট্রিক্সটি তার পরিবর্তন ম্যাট্রিক্সের সাথে সমান হয়, মানে ব্যাপারটা কি, যে এক, প্রথম কথা, সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স কিন্তু এটা বর্গ ম্যাট্রিক্সের ভাগ বা স্কোয়ার ম্যাট্রিক্সের ভাগ, এটা মাথায় রাখতে হবে। তাহলে এ একটা ম্যাট্রিক্স আছে, ঠিক আছে, তার অর্ডারটা সেই ম্যাট্রিক্সটা আমরা ট্রান্সপোজ করলে সেম পাবো। ঠিক আছে, যেমন এই ম্যাট্রিক্সটা দেখছি 1 2 3 2 4 5 3 5 6। ঠিক আছে, আমরা যদি চেঞ্জ করি 1 2 3 রো আছে, রোটাকে কলম আকারে লিখব 1 2 3 2 4 5 আছে এই, হ্যাঁ 1 2 3টাকে রো আকারে লিখবো, 2 4 5 যেটা আছে 2 4 5 আকারে লিখবো, 3 5 6 যেটা আছে 3 5 6 আকারে লিখবো। ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে এখানে, যেটা খুবই লজিক্যাল জিনিস, যে আমরা এই ম্যাট্রিক্স থেকে যদি একটা বর্গ ম্যাট্রিক্স আমাদের কাছে সিমেট্রিক হয় বা প্রতিসম হয়, তার কিন্তু লিডিং ডায়াগোনাল মানে মুখ্য কর্ণ কখনোই চেঞ্জ হয় না। ঠিক আছে, এক্ষেত্রে মুখ্য কর্ণ অপরিবর্তিত থাকে। এটা একটা ভালো লজিক্যাল জিনিস বা ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, মুখ্য কর্ণ অপরিবর্তিত থাকে। ঠিক আছে, এখানে লিখে দিয়েছি যে ফর সিমেট্রিক ম্যাট্রিক্স ডায়াগোনাল আর বিলো দ্য ডায়াগোনাল ইকুয়ালস টু অ্যাবভ দ্য ডায়াগোনাল। এর মানে কি, এর মানে হচ্ছে এই যে ডায়াগোনাল মুখ্য কর্ণ আছে, এর যে নিচের এলিমেন্ট গুলো দেখো 2 3 5,
এই সেম এইগুলো বিলো দ্য ডায়াগোনাল এলিমেন্ট, ঠিক আছে, মানে মুখকরণের নিচের উপাদান, আর উপরে এলিমেন্টগুলো দেখো 2 3 5, ঠিক আছে, দুটোই কিন্তু সেম হয়। একটি বর্গ ম্যাট্রিক্সকে বি প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে যদি এ ট্রান্সপোজ মানে ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স ইকুয়ালস টু মাইনাস এ হয়, মানে নেগেটিভ অফ সেই ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সের ঋণাত্মক ফরমেশনটা যদি হয়, ঠিক আছে, ঋণাত্মক আকারে প্রকাশ করি। হ্যাঁ, আর একটা ভালো কথা যে ট্রান্সপোজ আমরা দুভাবে লিখতে পারি, দুভাবে ইন্ডিকেট করতে পারি, ডিনোট করতে পারি। এটি ভাবে একভাবে লেখা যায়, আর এইভাবে আরেকভাবে লেখা যায়, সেটা হচ্ছে এ ড্যাশ। এইভাবে কিন্তু ট্রান্সপোজকে আমরা প্রকাশ করি, ঠিক আছে। ভালো কথা যে এ একটা বর্গ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্সের আরেকটা ভাগ বিপদীসম ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সটা কেন বিপদীসম হবে? যদি এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করলে আমরা এই ম্যাট্রিক্সটাকেই নেগেটিভ আকারে লিখতে পারি। মানে এই একটা যদি ম্যাট্রিক্স থাকে, এই একটা সাপোজ ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করলে আমরা ওই ম্যাট্রিক্সটাই পাবো, কিন্তু নেগেটিভ আকারে, ঋণাত্মক আকারে। তখন আমরা এটা বলতে পারবো। যেমন আমি যদি দেখি এটাকে বিপরীতসম ম্যাট্রিক্স বলা হবে, কারণ এই ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ বা পরিবর্তন ম্যাট্রিক্স কি হচ্ছে, এইটা হচ্ছে, তাই তো। এবার একটা ভালো কথা, পরিবর্তন করলাম কি করে করে, এই যে রোটা আছে, রোটাকে কলম করলাম, এদিকে 0 h g, এদিকে -h0f আছে, -h0f করলাম, -g f0 আছে, এটাকে -g-f0 করলাম। এবার এখান থেকে নেগেটিভ মাইনাস চিহ্নটা কমন নিয়ে নেবো। কমন নিলে কি হবে, জিরোর সাথে কিছু তো হবে না, কারণ 0ই থেকে যাবে। মাইনাস এইচটা এইচ হয়ে যাবে, মাইনাস জিটা জি হয়ে যাবে, এইচ থেকে নিলে মাইনাস হবে, 0 আবার সেম থাকবে, মাইনাস এফ থেকে নিলে এফ হবে, জি থেকে নিলে মাইনাস জি, এফ থেকে নিলে মাইনাস এফ, এবং জিরোটা সেম থাকবে। তাহলে এই ম্যাট্রিক্সটা, মাইনাসটাকে আমি এখন ইগনোর করছি, এই যে ম্যাট্রিক্সটা, এটা তো এ ম্যাট্রিক্সই চলে এলো, এই যে ম্যাট্রিক্সটা এটা তো এ ম্যাট্রিক্সই চলে এলো, ঠিক আছে, এটা তো এ ম্যাট্রিক্সই চলে এলো। হ্যাঁ, কিন্তু আমরা কিভাবে আনলাম, ঋণাত্মক সাইনটাকে কমন নিয়ে, ঠিক আছে, এইটা একটু মাথায় রাখতে হবে। নেক্সট, ম্যাট্রিক্সের সমতা বা ইকুয়ালিটি। যদি এগুলো আগের দিন ডিসকাশন করি, তো আর একবার ডিসকাশন করে দিচ্ছি। ম্যাট্রিক্সের সমতা, দুটি ম্যাট্রিক্স যদি সমান হয় তাহলে তাদের কারেসপন্ডিং এলিমেন্টগুলো সমান হবে, মানে তাদের সমস্থানিক বা অনুরূপ স্থানের উপাদানগুলি সমান হবে। এখানে উদাহরণস্বরূপ বোঝানো আছে যে দুটো ম্যাট্রিক্স এ ইকুয়ালস টু ম্যাট্রিক্স এ আই জে, আই ফর রো, জে ফর কলম, বি ইকুয়ালস টু বি আই জে, আই ফর রো, জে ফর কলমকে পরস্পর সমান বলা হবে। হ্যাঁ, অবশ্যই ম্যাট্রিক্সের সমতা তখনই কাজ করবে যখন দুটো ম্যাট্রিক্সের ক্রম সমান হবে। তো এখানে বলেই দিয়েছে এ আর বি ক্রমের ম্যাট্রিক্স, এ ও বি একই ক্রমের ম্যাট্রিক্স। আর দুই হচ্ছে আই আর জে, জে এর প্রতিজোড়া মানের জন্য এ আই জে আর বি আই জে সমান হবে, ঠিক আছে। যেমন এখানে একটা এক্সাম্পল ছোট্ট করে করা যাক, যে এটা 2 × 2 অর্ডারের ম্যাট্রিক্স, এটাও 2 × 2 অর্ডারের ম্যাট্রিক্স। 2 3 এটা এ ম্যাট্রিক্স, এটা বি ম্যাট্রিক্স, 2 3 1 x, 2 3 1 - a। তাহলে আমরা কি জানি যে সমস্থানিক কারেসপন্ডিং এলিমেন্ট মানে সমস্থানিক জিনিসটা সমান হবে। তাহলে এর সাথে এটা সমান হতে পারে, এর সাথে এটা সমান হবে, এবং এই স্থানে যে ওয়ান আছে এটার সাথে এটা সমান হবে, আর এটার সাথে এটা সমান হবে। তা তো দেখেই বোঝা যাচ্ছে যে এক্স এর ভ্যালু যদি নির্ণয় করতে হলে আমরা সমস্থানিক এলিমেন্টগুলো সমান করে দেবো। তখন লিখবো ম্যাট্রিক্সের সমতা নিয়ম অনুসারে আমরা পাই এক্স ইকুয়ালস টু -8, ঠিক আছে। সুতরাং এক্স এর ভ্যালু কি হবে, -8 হবে। ওকে, এবার কখনো এই টাইপের অঙ্ক দেয় যে প্রদত্ত সমীকরণ থেকে এ বি সি ডি এর মান নির্ণয় করো। এটাও খুব অনেক সময় 1 নম্বরে দিয়ে দেয়। এখানে 2a + b আছে, a - 2b আছে,
5c মাইনাস ডি আছে, আর 4c প্লাস 3d আছে, আর এখানে কি আছে 4 মাইনাস 3 11 অ্যান্ড 24। প্রথম কথা হচ্ছে মাথায় ঢুকিয়ে নিতে হবে যে সমতা সূত্র তখনই মানে অ্যাপ্লাই করতে পারবো তখন যখন ম্যাট্রিক্সের ক্রম সমান হবে দুটো ম্যাট্রিক্সের। যেহেতু দুটো ম্যাট্রিক্স সমান, তাদের সমস্থানিক উপাদানগুলিও সমান বা অনুস্থানিক উপাদানগুলিও সমান, সুতরাং ম্যাট্রিক্সের নিয়ম বা সমতার নিয়ম অনুসারে বা সমতা অনুসারে 2a প্লাস বি সমান 4 লেখা যায়, 5c মাইনাস ডি 11 লেখা যায়, a মাইনাস 2b কে মাইনাস 3 লেখা যায়, 4c প্লাস 3d কে 24 লেখা যায়। এগুলো প্রত্যেকটা একটা ইকুয়েশন নাম্বার দিলাম। প্রথম দিয়ে কি পাচ্ছি, b সমান 4 মাইনাস 2a। ঠিক আছে, এই বি এর ভ্যালুটা আমি কি করব, 3 নম্বর ইকুয়েশন যেটা আছে 3 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিলাম। 3 নম্বর ইকুয়েশনে বসিয়ে আমি এর একটা ভ্যালু পেলাম। এবার এই এর ভ্যালুটাকে আমি এই 2 নম্বর ইকুয়েশনে বসিয়ে দেবো। ঠিক আছে, 2 নম্বর ইকুয়েশন থেকে আমি ডি ডি কে একটা সেপারেট করলাম এবং এই ডি এর ভ্যালুটা আবার 1 নম্বরে বসালাম। না, ডি এর ডি এর ভ্যালুটা 4 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। ঠিক আছে, ডি এর ভ্যালুটা 4 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। তার আগে একটা কথা, এই যে এ সমান 1 পেয়েছিলাম, এটা 1 নম্বরে বসালে কিন্তু আমরা বিটা পাচ্ছি। ঠিক আছে, 4 নম্বর সমীকরণে 4 নম্বর সমীকরণে কি আছে, ডি এর ভ্যালুটা পুট করব। ঠিক আছে, সেখান থেকে সি এর একটা ভ্যালু পাবো, আর এই সি এর ভ্যালুটা যে কোনো, যেখানে ডি এর ইকুয়েশন আছে, সি এর ভ্যালুটা আমি 2 তে বসিয়ে দিতে পারি বা 4 বসালে আমরা কি পাবো, ডি এর ভ্যালু পেয়ে যাবো। ঠিক আছে, এগুলো ইকুয়েশনটাকে সলভ করে করে দেখতে হবে, করে আমরা ডি ইকুয়াল টু 4 পেয়ে যাবো। ঠিক আছে, এবং আমরা এবিসিডির ভ্যালু নির্ণয় করতে পারবো। সিমিলার একটা অঙ্ক দেওয়া আছে, যদি ম্যাট এক্স প্লাস 3 জেড প্লাস 4 2y মাইনাস 7 মাইনাস 6 a মাইনাস 1 0 b মাইনাস 3 মাইনাস 21 0 এই ম্যাট্রিক্সটা সমান এই ম্যাট্রিক্সটা হয়, তাহলে এ বি সি আর এক্স ওয়াই ও জেড নির্ণয় করো। যেহেতু ম্যাট্রিক্স দুটির গণ সমান, একই জিনিস, ম্যাট্রিক্সের অনুরূপ স্থানের বা সমস্থানিক উপাদান সমান, তাই ম্যাট্রিক্সের সমতার নিয়ম অনুসারে আমরা এটা লিখতে পারি। ঠিক আছে, এখান থেকে এক্স জেড আর ওয়াই এর ভ্যালু পেয়ে গেলাম। সিমিলারলি এ সি আর বি এর ভ্যালু পাবো। ঠিক আছে, হয়ে গেল, এটা খুবই ইজি একটা জিনিস। এবার ম্যাট্রিক্সের কিছু অপারেশন বা প্রক্রিয়া সমূহ আছে। ঠিক আছে, এগুলো যদিও আগের দিন আলোচনা করেছি, তবু আরেকবার ভালো করে আলোচনা করব। ঠিক আছে, এখানে ম্যাট্রিক্সের 3টি প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হবে। প্রথম কি আছে, ম্যাট্রিক্সের স্কেলার গুণ, স্কেলার মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স, মানে একটা ম্যাট্রিক্সের স্কেলার প্রোডাক্ট বা স্কেলার কি দ্বারা কিভাবে গুণ করা হয়। তারপরে দুটি ম্যাট্রিক্সের অ্যাডিশন বা সাবট্রাকশন, আর ম্যাট্রিক্সের গুণ। একটি ম্যাট্রিক্সের স্কেলার গুণ, একটি ম্যাট্রিক্স এবং একটি স্কেলার কে গুণফল হলো একটি ম্যাট্রিক্স যার প্রত্যেকটি পদ বা এলিমেন্ট এ ম্যাট্রিক্সের প্রত্যেকটি পদের কে গুণ। একটি ম্যাট্রিক্স ধরা আছে এ ইকুয়ালস টু, ধরা যাক এ ইকুয়ালস টু এ আই জে এম ক্রস এন ক্রমের ম্যাট্রিক্স, এবং একটি স্কেলার কে, কে যে আমি 2 নিতে পারি 3 নিতে পারি, কে এর গুণফল হচ্ছে কে। এই কেটাকে যদি এ ম্যাট্রিক্সের সাথে গুণ করি তাহলে এটা কে হবে। এবার এই কে প্রত্যেকটা এলিমেন্টের সাথে ম্যাট্রিক্সের গুণ হবে, মানে প্রত্যেকটা এলিমেন্টের সাথে গুণ হবে। ঠিক আছে, আমি ধরছি কে সমান আমি 3 নিচ্ছি। ঠিক আছে, এটা তো একটা স্কেলার নাম্বার, তো এখানে একটা এ ম্যাট্রিক্স ধরেছি, তাহলে 3a সমান কি হবে, এই যে 3a এটা গুণফল আকারে লিখেছি, এই 3টা কিন্তু এই এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের সাথে গুণ হবে। ঠিক আছে, গুণ করলে আমরা কি পাবো, গুণ করলে 3 3 9,
3 দ্বিগুণে 6, 3 একে 3, আর 3 ইন্টু 4 সমান 12টা পাবো। আরো একটা উদাহরণ নেওয়া যাক। যদি বি সমান এই ম্যাট্রিক্সটা হয়, তাহলে -5b সমান 5b কি হবে? এখানে কি করব? এখানে -5 গুণ করতে হবে, ঠিক আছে? -5 গুণ করলে আমরা এটা পাবো। ওকে, এবার একটা নির্দিষ্ট পয়েন্ট মনে রেখো যে একটি স্কেলার বা সংখ্যা দ্বারা ম্যাট্রিক্সের গুণ একটি স্কেলার বা সংখ্যা দ্বারা ডিটারমিন্যান্টের গুণ সম্পূর্ণ আলাদা। অবশ্যই একটি স্কেলার দ্বারা ম্যাট্রিক্সের যে গুণ আর একটা ডিটারমিন্যান্টের যে গুণ সেটা সম্পূর্ণ আলাদা। তাহলে একটি ম্যাট্রিক্সের ঋণাত্মক আকার কিরকম হবে? ধরা যাক এ একটা ম্যাট্রিক্স, সুতরাং এর ঋণাত্মক আকার হবে -1 দিয়ে গুণ করে দেবো, কমন থিঙ্কিং, ঠিক আছে? -1 ইন্টু এ, এবং আমরা আলটিমেটলি এইটা পাবো প্রত্যেকটা এলিমেন্টের সাথে গুণ করলে। একইভাবে এক্স সমান যা হবে, এক্স এর ঋণাত্মক ম্যাট্রিক্স কি হবে? -x লিখে দেবো, -1 দিয়ে গুণ করে দেবো। এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যখন ঋণাত্মক চিহ্ন দিয়ে ম্যাট্রিক্সকে গুণ করবো তখন একটু সাবধানতা বজায় রাখতে হবে, কোনটা কি চিহ্ন পরিবর্তন হচ্ছে প্রত্যেকটা সমস্ত উপাদানের সাথে, সেটা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে দুটো ম্যাট্রিক্সের যোগ আর বিয়োগ, অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন অফ টু ম্যাট্রিক্সেস, ঠিক আছে? দুটি ম্যাট্রিক্স এ ও বি এর যোগফল এবং বিয়োগফল সংজ্ঞাত হয় যদি তারা একই ক্রমের ম্যাট্রিক্স হয়। তাহলে এ ও বি এর উভয়ই m ইন্টু n ক্রমের ম্যাট্রিক্স হলে তাদের সমষ্টি কি হবে? a প্লাস বি, ঠিক আছে? যার পদগুলি এ ও বি এর অনুরূপ পদ দুটির সমষ্টি দ্বারা নির্মিত। ওকে, ঠিক আছে? আর যোগ কিন্তু একই অর্ডারের মধ্যে হবে। এইটা ফর্মেশনটা দিয়েছে যে এ আই জে এম ক্রস এন আর বি আই জে এম ক্রস এন কিভাবে যোগ করবো। সিম্পল ব্যাপার, এ প্লাস বি করলে এই ভিতরে যে এ পার্টটা এর সাথে বি পার্টটা যোগ করে দেবো এবং এম ক্রস এন লিখে দেবো। সেম থিং। বিয়োগের ক্ষেত্রে কি করবো? বিয়োগের ক্ষেত্রে ডাইরেক্ট বিয়োগ চিহ্ন দিয়ে করা যায়, ঠিক আছে? এখানে একটু নিয়মটা দিয়েছে, ঠিক আছে? এ আর বি এর বিয়োগ ফল হলো এ ম্যাট্রিক্সের সঙ্গে ঋণাত্মক বি ম্যাট্রিক্সের যোগফল। আমরা কিন্তু যখন কোশ্চেনে করবো ডাইরেক্ট মাইনাস চিহ্ন লাগিয়ে করবো, কারণ অনেক সময় প্লাস মাইনাস বি করলে না একটু গন্ডগোল হয়ে যায়। ডাইরেক্ট এ মাইনাস বি আকারেই লিখবো, ঠিক আছে? এটা নিয়ম যেটা দিয়ে সেটা একটু ফল করে নেবো, ঠিক আছে? এটা এইভাবে লিখতে পারি, প্রেজেন্ট করতে পারি। উদাহরণ কি আছে? উদাহরণ এটা বলেছে, এবার একটা জিনিস হচ্ছে এটা 2x2 অর্ডারের ম্যাট্রিক্স আর এটা 3x2 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে কখনো যোগ করা যাবে না, অর্ডার আলাদা তো ম্যাট্রিক্স যোগ করা যাবে না। কিন্তু এই ম্যাট্রিক্সটাকে যোগ করবো কারণ দুটোই 2x2 অর্ডারের ম্যাট্রিক্স, যোগ করতে পারবো। ওকে, এখানে যোগটা দেখিয়ে দেওয়া হয়েছে কিভাবে যোগ করি, মানে প্রত্যেকটা এলিমেন্টের সাথে প্রত্যেকটা এলিমেন্ট যোগ হয়। 3 এর সাথে এটা যোগ হবে, 2 এর সাথে এটা, এর সাথে এটা, 4 এর সাথে এটা, যোগ করে যেটা পাবো সেটা আনসার। মাইনাসটাও সিমিলার, যেমন এ থেকে বাদ দিচ্ছি ডাইরেক্ট মাইনাস চিহ্ন দিয়ে করছি। প্লাস এ প্লাস মাইনাস বি আকারে লেখার দরকার নেই, ডাইরেক্ট মাইনাস চিহ্ন দিয়ে বিয়োগ করে দেবো, ঠিক আছে? ম্যাট্রিক্সের যোগ প্রক্রিয়ার ধর্মাবলী। ম্যাট্রিক্সের যোগ প্রক্রিয়ার কিছু নিয়ম আছে। ম্যাট্রিক্সের যোগ প্রক্রিয়া কমিউটেটিভ ল বা বিনিময় নিয়ম সিদ্ধ করে। হ্যাঁ, বিনিময় নিয়ম তো সিদ্ধ করবে, কারণ এ ও বি যদি একই ক্রমের ম্যাট্রিক্স হয় তাহলে এ প্লাস বিও যা হবে বি প্লাস এও তো তাই হবে। ধরা যাক আমি একটা উদাহরণ নিচ্ছি, 2 3 5 6,
এর সাথে আমি সেম অর্ডারের 10 01 যে ম্যাট্রিক্সটা আছে সেটা যোগ করছি, কি পাবো? ঠিক আছে, এইটা এ ধরছি, এটা বি ধরছি। 3 2 একে 3 3 0 3 5 6 একে 7। এবার এই ম্যাট্রিক্সটাই যদি আমি এইটাকে আগে লিখতাম তাহলে কি কোনো পরিবর্তন হতো? কোনোই পরিবর্তন হতো না। 2 3 5 7। এই দুটোকে যোগ করে আমরা যেটা পাবো সেটা এটাই হবে। ঠিক আছে, নেক্সট কি আছে? ম্যাট্রিক্সের যোগ প্রক্রিয়া সংযোগ নিয়ম মানে অ্যাসোসিয়েটিভ ল সিদ্ধ করে। অর্থাৎ এবিসি যদি তিনটি একই ক্রমের ম্যাট্রিক্স হয় তাহলে এ প্লাস বি এই ম্যাট্রিক্সগুলোর যোগফলের সাথে সি যোগ করলেও যা হবে ঠিক একইভাবে এ ম্যাট্রিক্সের সাথে বি প্লাস সি ম্যাট্রিক্সের যোগফল করলেও সেম হবে। ঠিক আছে, নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে এ ও বি একই ক্রমের দুটি ম্যাট্রিক্স এবং কে একটি স্কেলার হলে এই যে কে ম্যাট্রিক্সটা থাকবে এরা দুটোর মধ্যে ডিস্ট্রিবিউট করে যাবে। এটা হচ্ছে ম্যাট্রিক্সের বন্টন নিয়ম বা ডিস্ট্রিবিউটিভ ল। এই কেটা কি করবে? একটা স্কেলার, স্কেলার কেটা একবার এর সাথে গুণ হবে আর একবার বি এর সাথে গুণ হবে এবং এটা যোগফল আকারে লেখা যাবে। এর অনেকটা ঠিক এরকম এরকম টাইপের। 2 ইন্টু সাপোজ এ প্লাস বি আছে, এটাকে আমরা কি লিখি? যদি বীজগণিতিক নিয়ম গুণ করি কি হবে? 2a প্লাস 2b হবে। ঠিক আছে, তো সেরকম ভাবেই ম্যাট্রিক্সও স্কেলার দ্বারা আমরা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি লাগাতে পারি। 4 নম্বর, প্রত্যেকটি m ক্রস n ক্রমের ম্যাট্রিক্স এ এর জন্য একই ক্রমের ম্যাট্রিক্স যেটা নাল ম্যাট্রিক্স পাওয়া যাবে, যাতে এ প্লাস কোনো নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স প্লাস এ ম্যাট্রিক্স সেটা সেই ম্যাট্রিক্সটাই। সাধারণ জিনিস, সাধারণ কনসেপ্ট আমরা ভাবি যে 1 + 0 বা 0 + 1 করলে তো সেই ওয়ানই আসছে। এটাও ঠিক সেরকম ব্যাপার। এবার এ প্লাস মাইনাস এ আর মাইনাস এ প্লাস এ সেটা কি? জিরোই আসে। ঠিক আছে, 5 নম্বর, এবিসি যদি একই ক্রমের তিনটা ম্যাট্রিক্স হয় তাহলে এ প্লাস সি সমান বি প্লাস সি যদি হয় তখন এ ইকুয়াল টু বি হবে। এর প্রমাণটা আমরা কি দিচ্ছি? সাপোজ এ প্লাস সি আছে ইকুয়াল টু বি প্লাস সি, এখান থেকে এ সমান বি প্রমাণ করতে হবে। উভয় সাইডে মাইনাস সি যোগ করবো, তাহলে সি সি কেটে যাবে, তাহলে কাটলে কি 0 হবে। এ প্লাস 0 ইকুয়াল টু বি প্লাস 0, ডাইরেক্ট এ প্লাস বি প্রমাণ এই ইকুয়াল টু বি প্রমাণিত। ম্যাট্রিক্সের গুণ আমরা একটু করছি। ম্যাট্রিক্সের গুণ প্রক্রিয়া ধর্ম বলি কি? ম্যাট্রিক্সের গুণ প্রক্রিয়া কমিউটেটিভ ল বা বিনিময় নিয়ম মানে না। যোগ প্রক্রিয়াটা মানলেও এটা মানবে না। কেন? কারণ এ বি করে যা পাবো বি এ করে কিন্তু তাই পাবো না।
মানে এর সাথে বি গুণ করলে যা পাবো, বি এর সাথে এ গুণ করলে সেটা পাবো না। সেটা সিম্পল একটা উদাহরণ। সাপোজ দুটো এ আর বি ম্যাট্রিক্স দিয়েছে, এটাকে গুণ করলে আমরা যেটা পাচ্ছি, ফার্স্ট রো ফার্স্ট কলম, ঠিক আছে, ফার্স্ট রো সেকেন্ড কলাম, সেকেন্ড রো ফার্স্ট কলাম, সেকেন্ড রো সেকেন্ড কলাম, এটা সেকেন্ড রো ফার্স্ট কলাম, এটা সেকেন্ড রো সেকেন্ড কলাম করলে আমরা এটা পাচ্ছি, ঠিক আছে। সিমিলারলি বি এর সাথে এ গুণ করলে আমরা সেম জিনিস পাবো না, তাই তো এটা বলা হয়েছে। ম্যাট্রিক্সের গুণ প্রক্রিয়ার সংযোগ নিয়ম মেনে চলে কিভাবে, মানে অর্থাৎ এবিসি যদি তিনটে ম্যাট্রিক্স হয়, অবশ্যই একই ক্রমের হতে হবে, তখন আমরা এ ইন্টু বি প্লাস সি সমান এবি প্লাস এসি, মানে এটা কি এর মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, অ্যাসোসিয়েট করে যাচ্ছে, তাহলে এটা কি হবে তখন এবি প্লাস এসি হয়ে যাবে, ঠিক আছে। আবার এবির সাথে সি ম্যাট্রিক্স গুণ করলে যা হবে, এ এর সাথে বিসি ম্যাট্রিক্স গুণ করলেও তাই হবে। এবার চলে আসা যাক লম্ব ম্যাট্রিক্স বা অর্থগোনাল ম্যাট্রিক্স। এটা বর্গ ম্যাট্রিক্সেরই একটা প্রকারভেদ। একটি বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্সকে লম্ব ম্যাট্রিক্স বা অর্থগোনাল ম্যাট্রিক্স বলা হবে যদি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বা পরিবর্তন ম্যাট্রিক্সটি বিপরীতকরণযোগ্য ম্যাট্রিক্সের সাথে সমান হয়, অথবা একটি ম্যাট্রিক্স এবং একটি পরিবর্তন ম্যাট্রিক্সের গুণফল একটি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয় বা একক ম্যাট্রিক্স হয়, তখন সেটা লম্ব ম্যাট্রিক্স। মানে ব্যাপারটা আর কিছু না, মানে এই একটা ম্যাট্রিক্স সেটাকে অর্থগোনাল বলা হবে যদি সেই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ এ ইনভার্স হয়, অথবা আরেকভাবে এটাকে দেখানো যেতে পারে যে এ এর সাথে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ গুণ করলে বা এই ট্রান্সপোজের সাথে এই ম্যাট্রিক্স গুণ করলে আমরা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো। উদাহরণস্বরূপ লেখা যাক একটা 2 ইনটু 2 ক্রমের ম্যাট্রিক্স আছে, ঠিক আছে, cos x sin x মাইনাস sin x cos x। এর ট্রান্সপোজ কি হবে, রুট আগে কলম করতে হবে, cos x sin x এর নিচে লিখবো আর মাইনাস sin x cos টাকে এখানে লিখবো, ঠিক আছে। তাহলে এর সাথে এটি গুণ করব, গুণ করলে আমরা কি পাচ্ছি, ফার্স্ট রো ফার্স্ট কলম, ফার্স্ট রো সেকেন্ড কলম, সেকেন্ড রো ফার্স্ট কলম, সেকেন্ড রো সেকেন্ড কলম। ফার্স্ট রো ফার্স্ট কলম করলে cos ইন্টু cos cos স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার এক্স। ফার্স্ট রো সেকেন্ড কলম করলে মাইনাস সাইন স্কোয়ার এক্স cos এক্স প্লাস সাইন এক্স cos এক্স। সেকেন্ড রো ফার্স্ট কলম করলে সাইন এক্স cos এক্স প্লাস সাইন এক্স cos এক্স। আর সেকেন্ড রো সেকেন্ড কলম করলে সাইন স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স। প্রথম কথা হচ্ছে এটা 1 হবে, ঠিক আছে, একটু মানে একটু মিস্টেক হয়ে গেছে, সরি, এটা 1001, ঠিক আছে। cos স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার এক্স এটা তো একটা আইডেন্টিটি রুট, সেটা কি এটার এই ফর্মুলাটা কি 1 হয়, আর এখানে তো এটা কেটেই যাচ্ছে, এটাও কেটে যাচ্ছে, আর সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার 1 হয়, এর সমান একটা একক ম্যাট্রিক্স আছে। তাহলে এইভাবে বলা যায় যদি এটি সমান আইডেন্টিটি হয় তাহলে সেটা অর্থগোনাল বা লম্ব ম্যাট্রিক্স হবে। নেক্সট, বিলম্ব বা বিপরীতকরণযোগ্য ম্যাট্রিক্স বা ইনভার্টিবল ম্যাট্রিক্স। এটা কি, যদি এ একটি m ইন্টু n ক্রমের ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স সম্ভবত বর্গ ম্যাট্রিক্স হয় এবং বি একই ক্রমের আরেকটি বর্গ ম্যাট্রিক্স হয়, তাহলে এ বি সমান এর সাথে বি গুণ করলে যেটা হবে, বি এর সাথে এ গুণ করলেও সেটা হবে, এবং সেটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে, ঠিক আছে, একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে। তবে বি কে এর ইনভার্টিবল বা বিপরীতকরণ ম্যাট্রিক্স বলা হবে এবং এটিকে এ ইনভার্স দ্বারা সূচিত করা হবে। ইনভার্টিবল ম্যাট্রিক্সকে আমরা ইনভার্সকে এ ইনভার্স ম্যাট্রিক্সকে কিভাবে লিখি, এ ইনভার্স এইভাবে।
ঠিক আছে। এই ইনভার্স অনন্য ইউনিক একটা, ঠিক আছে, জিনিস। এবং এই ইনভার্সে যদি ইনভার্স করি তাহলে এই হবে। আর এ আর বি ম্যাট্রিক্সের গুণফলে যদি ইনভার্স করি সেটা কি আসবে? এইটা একটু অন্য টাইপের। প্রথমে কিন্তু এটা কিন্তু ভাইস ভার্সা হিসাবে কাজ করে। দেখে মনে হতেই পারে যে প্রথমে এ ইনভার্স আসবে পরে বি ইনভার্স আসবে, কিন্তু প্রথমে ভাইস ভার্সা হিসাবে বি ইনভার্স এ ইনভার্স আসবে। এটা উদাহরণ। ধরা যাক এ একটা ম্যাট্রিক্স আছে 2 3 1 2, বি একটা ম্যাট্রিক্স আছে। আমাদের নিয়ম কি ছিল যে এ বি আর বি এ সমান কি আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে। তো এ আর বি বার করব, বার করেছি ন্যাচারাল, বার করে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাচ্ছি। আর বি এ করেও আইডেন্টিটি ম্যাট্রিক্স পাচ্ছি। ঠিক আছে। তাহলে যদি এটা কন্ডিশনটা স্টে করে, এই কন্ডিশনটা অ্যাপ্লাই করে আমরা এটা যেহেতু পাচ্ছি, তখন আমরা এর সাপেক্ষে বলতে পারি বি কে এর ইনভার্টিবল ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স বলা হবে। তখন আমরা লিখতে পারি বি সমান এ ইনভার্স এবং এ ও বি এর বিপরীত ম্যাট্রিক্স। ঠিক আছে, বি সমান এ ইনভার্স লিখতে পারি। আবার যদি এ এ বি এর বিপরীত ম্যাট্রিক্স হয় তাহলে এ সমান বি ইনভার্স লেখা যায়। ঠিক আছে। যে কোনো আয়তাকার ম্যাট্রিক্স বিপরীতকরণযোগ্য নয়। যদি বি এর বিপরীতকরণযোগ্য বা ইনভার্টিবল ম্যাট্রিক্স হয় তবে এ বি এর বিপরীতকরণযোগ্য ম্যাট্রিক্স হবে। মানে ব্যাপারটা আর কিছুই নয়, বি যদি এর ইনভার্টিবল হয় তাহলে এও বি এর ইনভার্টিবল হবে। ম্যাট্রিক্সের কতগুলি বিশেষ ধর্ম। এ একটি বর্গ ম্যাট্রিক্স হলে আমরা কি বলতে পারি, এ ম্যাট্রিক্স আর এ প্লাস এটি ম্যাট্রিক্স সেটাও প্রতিসম হবে। বি প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ মাইনাস এটি এটা কিন্তু বি প্রতিসম হবে। 3 নম্বর রুল কি আছে, এ ইকুয়ালস টু একটা এ ম্যাট্রিক্সকে আমরা প্রতিসম আর বি প্রতিসম ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ করতে পারি। এটা ইম্পর্টেন্ট টাইপ, এখান থেকে ভালো কোশ্চেন আসে। এরকম এ সমান হাফ অফ এ প্লাস এটি প্লাস হাফ অফ এ মাইনাস এটি, এইভাবে প্রকাশ করতে পারি। ঠিক আছে। বা এইটাকে এইভাবে লিখতে পারি, এ সমান হাফ অফ, হাফটা কমন চলে গেল, হাফ অফ হাফ অফ বা এইভাবে লেখা যায় এ প্লাস এটি প্লাস এ মাইনাস এটি বাই 2, এইভাবে লেখা যায়। একই বিষয়, এ মাইনাস এটি বাই 2, এ মাইনাস এটি বাই 2, এইভাবে প্রকাশ করতে পারি। জিনিসটা কিন্তু একই হবে। ওকে, নেক্সট এর সাথে এ ট্রান্সপোজ বা পরিবর্তন ম্যাট্রিক্স গুণ করলে যা হবে এটি এ তাই হবে। এবং এটা প্রতিসম, অবশ্যই এটা প্রতিসম।
এ ও বি দুটি একই ক্রমের যদি প্রতিসম ম্যাট্রিক্স হয়, তাহলে এ প্লাস বি প্রতিসম হবে, এ মাইনাস বি প্রতিসম হবে। এবং 3 নম্বর কি বলেছে, এ বি প্রতিসম হবে যদি এবং কেবলমাত্র যদি এ বি সমান বি হয়, মানে মাল্টিপ্লিকেশনটা যদি ভ্যালিড হয় তখন কিন্তু এটা হবে। তাহলে এ বি প্লাস বি এই ম্যাট্রিক্সটা প্রতিসম, এ বি মাইনাস, কিন্তু এ বি মাইনাস বি ম্যাট্রিক্সটা বি প্রতিসম। সি এরটা কি বলেছে, এ প্রতিসম হলে বি ট্রান্সপোজের সাথে এ বির যে গুণফল সেটা প্রতিসম হবে। আর এ যদি বি প্রতিসম হয় তাহলে বি ট্রান্সপোজের সাথে এ বি ম্যাট্রিক্সের গুণফলের যে ব্যাপারটা সেটা বি প্রতিসম হবে। ঠিক আছে, এগুলো জাস্ট একটু দেখে রাখা। এখান থেকে এমসিকিউ আসে এই রুলগুলো থেকে বেশিরভাগ, বাট এই সমস্যা আকার থেকে একটা ভালো কোশ্চেন আসে। সিঙ্গুলার অ্যান্ড নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। একটি বর্গ ম্যাট্রিক্স এর পদগুলি দিয়ে গঠিত নির্ণায়ককে এ ম্যাট্রিক্সের নির্ণায়ক বলা হবে এবং তা ডিটারমিন্যান্ট এ অথবা এরকম ভাবে প্রকাশ করা হবে। এটা কিন্তু মড না, এটা ডিটারমিন্যান্টের চিহ্ন, ঠিক আছে, তাহলে প্রকাশ করা হবে। যদি ডিটারমিন্যান্ট এ সমান 0 হয়, এ ম্যাট্রিক্সকে সিঙ্গুলার বলা হবে। আর ডিটারমিন্যান্ট এ যদি 0 না হয়, নট ইকুয়াল টু 0 হয়, বা 0 বাদে অন্য কিছু হয়, তাহলে সেটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হবে। এখানে একটা বিশেষ পয়েন্ট, একটি লম্ব ম্যাট্রিক্সকে সর্বদা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বলা হয়। মানে একটা অর্থোগোনাল ম্যাট্রিক্সকে সর্বদা লম্ব ম্যাট্রিক্স বলা হয়, কারণ লম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রেও ডিটারমিন্যান্ট এ 0 হয় না। যদি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স প্রমাণ করতে দেয় তাহলে লম্ব ম্যাট্রিক্স প্রমাণ করে দিলেই হবে। এবং লম্ব ম্যাট্রিক্স সর্বদা, কারণ এর কারণটা হচ্ছে লম্ব ম্যাট্রিক্স সর্বদা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়। ওকে, এবং শুধুমাত্র একটা বর্গ ম্যাট্রিক্স, কারণ একটা ম্যাট্রিক্সের কোনো ভ্যালু হয় না, এ ম্যাট্রিক্স হ্যাজ নো ভ্যালু, এ ম্যাট্রিক্স হ্যাজ নো ভ্যালু, বাট আ স্কোয়ার ম্যাট্রিক্স হ্যাজ আ ডিটারমিন্যান্ট ভ্যালু। এটা হচ্ছে মেন কথা, এটা ম্যাট্রিক্সের কোনো ভ্যালু থাকে না, ডিটারমিন্যান্টের ভ্যালু, বাট ম্যাট্রিক্সের কোনো ভ্যালু থাকে না। বাট আ স্কোয়ার ম্যাট্রিক্স হ্যাজ আ ডিটারমিন্যান্ট ভ্যালু, বাট আ স্কোয়ার ম্যাট্রিক্স হ্যাজ ডিটারমিন্যান্ট ভ্যালু। এটাই মেন কথা। নেক্সট পয়েন্ট হচ্ছে অ্যাডজয়েন্ট বা অ্যাডজুগেট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট আর অ্যাডজুগেট ম্যাট্রিক্স কি, এ বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক, এ বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক ডিটারমিন্যান্ট এ এবং এই ডিটারমিন্যান্ট এ যে নির্ণায়ক বা ডিটারমিন্যান্টটা আছে এর সহগুণনীয়ক বা কোফ্যাক্টরস দ্বারা প্রাপ্ত ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্সকে এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বলা হবে। এবং এই অ্যাডজয়েন্টকে এইভাবে প্রকাশ করা হয়, প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। এবং একটা এ ম্যাট্রিক্সের বিপরীত করণ বা ইনভার্টিবল বা বিলং ম্যাট্রিক্সের অস্তিত্ব থাকে যখন ডিটারমিন্যান্ট এ নট ইকুয়াল টু 0 হয়। তাহলে এ ইনভার্সের ফর্মুলা কি, এ ইনভার্সের ফর্মুলা হচ্ছে এ অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিন্যান্ট এ। দ্বিতীয় 4 নম্বর কি বলেছে, এ আর বি দুটি বর্গ ম্যাট্রিক্স
এবং ডিটারমিন্যান্ট এ যদি নট ইকুয়াল টু 0 হয়, ডিটারমিন্যান্ট বি সেটাও যদি নট ইকুয়াল টু 0 হয়, তাহলে এ ইনভার্সের সাথে এর গুণফল আর এর সাথে এ ইনভার্সের গুণফল কিন্তু একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে। আর এ ইনভার্স অফ ইনভার্স তো এই হয়। এ ইনভার্সের ট্রান্সপোজ কি হয়? এই ট্রান্সপোজটা কি ভিতরে চলে আসবে আর ইনভার্সটা বাইরে চলে যাবে, তাহলে এ ট্রান্সপোজের ইনভার্স হবে। এ বি ইনভার্স কি হবে? এটা ভাইস ভার্সা কাজ করে, তাহলে বিটা আগে আসবে, এটা পরে যাবে, তাহলে বি ইনভার্স ইন্টু এ ইনভার্স। ঠিক আছে। এরপর নেক্সট নিয়ম হচ্ছে এলিমেন্টারি অপারেশন। ম্যাট্রিক্সের সারি ও স্তম্ভ রূপান্তর প্রক্রিয়ার সাহায্যে কোনো ইনভার্টিবল ম্যাট্রিক্স আমরা নির্ণয় করতে পারবো কিনা। ম্যাট্রিক্সের এলিমেন্টারি অপারেশন বা সারি স্তম্ভ প্রক্রিয়া গুলো কতটা এরকম। ঠিক আছে, মানে দুটো সারি আর দুটো স্তম্ভের মধ্যে, মানে দুটো রো বা দুটো কলমের মধ্যে পারস্পরিক স্থানান্তর ঘটানো যেতে পারে। R1 কে R3 এর জায়গায় লেখা যেতে পারে, R3 কে R1 এর জায়গায় লেখা যেতে পারে, অথবা C2 কে C1 এর জায়গায় লেখা যেতে পারে, C1 কে C2 এর জায়গায় লেখা যেতে পারে। পারস্পরিক রূপান্তর হতে পারে, ওই জন্য সিঙ্গেল রূপান্তর হলে এই চিহ্নটা দেওয়া হতো, পারস্পরিক রূপান্তর বলেছে বলে এই চিহ্নটা অ্যাপ্লাই করা হচ্ছে। 2 নম্বর কি আছে? একটি সারি আর একটি স্তম্ভকে যে কোনো নন জিরো সংখ্যা দ্বারা, নন জিরো মানে সেই সংখ্যাটা জিরো নয়, জিরো বাদে যে কোনো কিছু সংখ্যা দিয়ে গুণ করা। মানে একটি সারি বা একটি স্তম্ভকে, যদি R1 একটা সারি হয় তাহলে সেটাকে 2 দিয়ে গুণ করবো, 2R1। এবং C3 যদি একটা কলম হয় তাহলে সেটাকে -8 এটা তো জিরো নয়, এটা দিয়ে কলমটাকে গুণ করবো। নন জিরো মানে জিরো বাদে সব সংখ্যা, পাশে লিখে দেওয়া আছে। 3 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে একটি সারি ও স্তম্ভকে, একটি সারি ও স্তম্ভকে অন্য সারি ও স্তম্ভের সাথে যোগ বা বিয়োগ করা, এটাও করতে পারি। একটি নন জিরো সংখ্যা দিয়ে এবং একটি নন জিরো সংখ্যা দিয়ে গুণ করা, মানে একটি সারি বা স্তম্ভকে একটা সারি বা স্তম্ভকে অন্য সারি বা স্তম্ভ দ্বারা বিয়োগ করব, এবং সেটা নন জিরো সংখ্যা দ্বারা গুণ করার পর করতে হবে। ঠিক আছে, যেমন আমি R1 কে R2 থেকে বিয়োগ করব, ভালো কথা, R1 কে বিয়োগ করবো R2 থেকে, বাট R2 সাথে কোনো নন জিরো সংখ্যা গুণ করা হওয়া থাকতে হবে। ঠিক আছে, বা C3 কে C1 এর সাথে যোগ করব, কিন্তু অবশ্যই C1 টা কোনো নন জিরো সংখ্যা দ্বারা গুণ করা হতে হবে। এগুলো একটা এক্সাম্পল নেওয়া যাক। এই একটা ম্যাট্রিক্স আছে 9 2 3 5 -1 6 4 0 -1। এবার এই ম্যাট্রিক্সে যদি 1 নম্বর নিয়মটা প্রয়োগ করি, 1 নম্বর নিয়মটা কি আছে? আমরা দুটো সারি আর দুটো স্তম্ভের মধ্যে পারস্পরিক স্থানান্তর ঘটাবো। আচ্ছা, রো এর ব্যাপারটা নিচ্ছি, রো 1 এর সাথে রো 3 রূপান্তর ঘটাচ্ছি, ঘটালে কি হবে? এটা তো রো 1, এটা তো রো 1, এর সাথে রো 3, তাহলে রো 3 টা প্রথমে লিখবো, লিখে দিলাম, আর রো 1 টা লাস্টে লিখবো, লিখে দিলাম। এবার যদি কলম হয়, এটা ফার্স্ট কলম, এই ফার্স্ট কলম আর এটা সেকেন্ড কলম। এখানে কি বলেছে? সেকেন্ড কলমকে ফার্স্ট কলম করতে হবে, ফার্স্টকে সেকেন্ড করতে হবে। তো সেকেন্ডকে ফার্স্টে লিখে দিলাম 2 -1 0, আর ফার্স্ট যেটা ছিল 9 5 4, সেকেন্ডে লিখে দিলাম সেম জিনিস। এবার এই ম্যাট্রিক্সে যদি 2 নম্বর নিয়মটা প্রয়োগ করি, 2 নম্বর নিয়মটা কি ছিল? একটি সারি ও একটি স্তম্ভকে আমরা যে কোনো নন জিরো সংখ্যা দ্বারা গুণ করব, নন জিরো সংখ্যা দ্বারা গুণ করব। ঠিক আছে, একটা R1 কে যদি আমি নন জিরো সংখ্যা দ্বারা গুণ করি, 2R1, এটা ম্যাট্রিক্স, তাহলে গুণটা কি? স্কেলার দ্বারা হচ্ছে, তাহলে প্রত্যেকটা এলিমেন্টের সাথে গুণ হবে, অবশ্যই রো 1 এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে গুণ হবে, যেহেতু 2R1 R1 এখানে R1 থেকে 2R1 হচ্ছে, তাই রো 1 এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে গুণ হবে, গুণ করাবো, এটা হবে। এবার এই ম্যাট্রিক্সটারই কলম 3 কে -8 8 এর 5 দিয়ে গুণ করলে, কলম 3 কোনটা? এইটা, গুণ করলে আমরা এটা পাচ্ছি। ঠিক আছে,
এবার এই ম্যাট্রিক্সে যদি 3 নম্বর সূত্র প্রয়োগ করা, 3 নম্বর সূত্র কি ছিল? 3 নম্বর সূত্র কি ছিল? একটা সারি বা স্তম্ভকে অন্য সারি বা স্তম্ভ দিয়ে বিয়োগ বা যোগ করতে হয়, বাট এটা মাথায় রাখতে হবে যে দ্বিতীয় যেটা থেকে প্রথমটাকে দ্বিতীয়টা যেটা দিয়ে বিয়োগ করছি, সেই দ্বিতীয়টা অবশ্যই একটা নন জিরো সংখ্যা দ্বারা গুণ করা থাকতে হবে। তাহলে এটাই যে R1 থেকে R2 যদি বিয়োগ করি, অবশ্যই R2 কে একটা নন জিরো নাম্বার দিয়ে গুণ করা থাকতে হবে, সেটাই আছে। এটা R1 ছিল, এটা R2 ছিল, R2টাকে আগে 2 দিয়ে গুণ করবো, 10 - 2 12। তাহলে R1 থেকে বাদ দিচ্ছি, 9 থেকে এটা, 2 থেকে এটা বাদ যাচ্ছে, 3 থেকে এটা বাদ যাচ্ছে, বাদ দেওয়ার পর আনসার অনেকটা এরকম আসবে। ঠিক আছে। সিমিলারলি কলমের ক্ষেত্রে আমি একই নিয়ম প্রযোজ্য করতে পারি। কলম থ্রি কলম থ্রিকে কলম ওয়ানের সাথে যোগ করব, বাট কলম ওয়ানটা কোনো নন জিরো নাম্বার দ্বারা গুণ করা থাকতে হবে। ঠিক আছে, তো সেটাই করা হয়েছে। ঠিক আছে, এবার ম্যাট্রিক্সের ইনভার্স বার করা ম্যাট্রিক্সে এলিমেন্টারি অপারেশন প্রয়োগে। আমরা এলিমেন্টারি অপারেশনের সাহায্যে ম্যাট্রিক্সের ইনভার্স খুব সহজেই বার করতে পারি। এটা সাধারণত দেয় না, বাট অনেক ক্ষেত্রে এই নিয়মটা শিখে রাখা একটা কার্যকরী হয়। ঠিক আছে, যেমন আমরা এলিমেন্টারি অপারেশনের সাহায্যে সাধারণত 2 বা 3 × 3 ক্রমে ম্যাট্রিক্স ইনভার্স বার করব। ঠিক আছে, বিশেষ দ্রষ্টব্য, যখন এলিমেন্টারি অপারেশন ব্যবহার করব তখন শুধু রো প্রক্রিয়া ব্যবহার করলে সারি প্রক্রিয়া ব্যবহার করলে সারি প্রক্রিয়া ব্যবহার করব, কলম প্রক্রিয়া ব্যবহার করলে শুধুমাত্র কলম ব্যবহার করব, দুটো কখনোই একসাথে ব্যবহার করা যাবে না। এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেমন এটা রো এর নিয়মগুলো, আর এটা কলমের নিয়মগুলো। কখনোই রো এর সাথে কলম ব্যবহার করবো না, এই যে একসাথে আছে, তো এটা ভ্যালিড হবে না, তখন এই নিয়মটা নন ভ্যালিড হয়ে যাবে, ভ্যালিড হবে না। যদি সিম্পলি একটা করে থাকে, একটা করে ইউজ করি, তাহলে ভ্যালিড হবে। ওকে, নেক্সট নেক্সট আমরা করা কোশ্চেন সলভের মাধ্যমে আমাদের থিওরিটাকে আরো বুস্ট আপ করবো। দেখো এইচএস 2018 কোশ্চেন, এই ম্যাট্রিক্সটাকে একটি প্রতিসম আর বিপ্রতিসম ম্যাট্রিক্স এর সমষ্টি রূপে প্রকাশ করো। আমরা কি জানি? আমরা কি জানি? এই ম্যাট্রিক্সকে প্রতিসম আর বিপ্রতিসম রূপে প্রকাশ করলে কি হবে? a প্লাস এটি হয় প্রতিসম, বাই 2 প্লাস a মাইনাস এটি বাই 2, এইভাবেই তো প্রকাশ করতে পারি। তো প্রথমে এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ বার করলাম, রুটাকে কলম আকারে লিখলাম। ঠিক আছে, প্রথমে a প্লাস এটি করবো, এর সাথে যোগ করব। যোগ প্রক্রিয়া আমরা জানি, প্রত্যেকটা এলিমেন্টের সাথে প্রত্যেকটা কারেসপন্ডিং এলিমেন্ট যোগ হবে। a মাইনাস এটি সিম্পল বিয়োগ করলাম। প্রতিসমর ক্ষেত্রে নিয়মটা কি বলেছিলাম? a প্লাস এটি বাই 2 হয়, এটা প্রতিসম। আর এটা বিপ্রতিসম। তো প্রতিসম ম্যাট্রিক্সটা বার করছি, পি সমান ধরে নিয়েছি হাফ অফ a প্লাস এটি সমান এটা, মানে a প্লাস এটি যেটা ছিল সেটাকে 2 দ্বারা ভাগ করব।
এ প্লাস এডি এটা ছিল। তো 6কে 2 দিয়ে ভাগ করলে 3 হয়, 6কে আবার ভাগ করলে 2 দিয়ে 3 হবে, 5কে 2 দিয়ে ভাগ করলে 5 এর 2, 6কে ভাগ করলে 3, 5কে ভাগ করলে 5 এর 2, 10কে ভাগ করলে 5, 7কে ভাগ করলে 7 এর 2, কেন 7কে ভাগ করলে 7 এর 2, আর 10কে ভাগ করলে 2 দিয়ে 5, এ মাইনাস এডি। সেখানেও আমরা কিউ সমান ধরে নেব, যে ধরি কিউ সমান আমাদের বিপরীত সম ম্যাট্রিক্স হাফ অফ এ মাইনাস এটি। 2 দিয়ে এ মাইনাস এটি ভাগ করলে কি হবে, 0কে 2 দিয়ে ভাগ করলে তো 0ই হবে, 2কে ভাগ করলে 1 হবে, আর মাইনাস 1কে ভাগ করলে মাইনাস হাফ হবে। সেটা প্রথমে হয়ে গেছে। সেকেন্ডলি কি হচ্ছে, -2 0 হয়, -2কে ভাগ করলে 2 দিয়ে -1 হবে, 0কে ভাগ করলে 0 হবে, আর 1কে করলে হাফ হবে। থার্ডলি 1কে ভাগ করলে হাফ হবে, -1কে ভাগ করলে মাইনাস হাফ হবে, আর 0কে ভাগ করলে আমাদের 0ই আছে। এবার পি ম্যাট্রিক্সটা প্রতিসম, পি ম্যাট্রিক্সটা প্রতিসম সেটা কি করে যদি একবার যাচাই যাচাই করি, তাহলে পি ট্রান্সপোজ করলে পি আসছে কি আমাদেরকে দেখতে হবে। এই ম্যাট্রিক্সটা এটা আছে, এটা একবার যাচাই করবো যে এটা প্রতিসম কিনা। তাহলে পি ম্যাট্রিক্সটা যদি পিটি ম্যাট্রিক্সের সাথে সমান হয়, তখন বুঝে নিতে হবে সেটা আমাদের প্রতিসম। তাহলে পি ট্রান্সপোজ বার করবো, 3 3 5 2টাকে নিচে লিখে দেবো, এই রোটাকেও এরকম কলম আকারে লিখবো, থার্ড রোটাকেও থার্ড কলম আকারে লিখবো। লেখার পর আমরা দেখতে পাচ্ছি সেম জিনিসই পাচ্ছি। আর এটা কিউ ম্যাট্রিক্সটা বিপরীতসম, সেটা কি করে বুঝবো? আমরা তো রুল অনুযায়ী জানি যে এটা বিপরীতসম, তবে একবার যাচাই করে নেওয়ার সাথে আমরা এটাই বলতে পারি যে যদি একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ সমান সেই ম্যাট্রিক্সের নেগেটিভ হয়, তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে সেটা বিপরীতসম ম্যাট্রিক্স। ঠিক আছে, যেমন এই যে কিউ ম্যাট্রিক্সটা, এটা তো এটা ছিল। এবার এখান থেকে মাইনাস কমন নিচ্ছি, মাইনাস কমন নিচ্ছি, মাইনাস কমন নেওয়ার পর কি হচ্ছে, এই ট্রান্সপোজ করলে এই ট্রান্সপোজ প্রথমে করবো। ঠিক আছে, এই ট্রান্সপোজ করলে কিউটি পাচ্ছি, এই কিউটি থেকে মাইনাস কমন নিচ্ছি, কিউটি থেকে মাইনাস কমন নিলে এই ম্যাট্রিক্সে তো আলটিমেটলি কিউ হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস কিউ। তাহলে এটা বিপরীতসম ম্যাট্রিক্স। এবার আর কিছু নয়, এ সমান পি প্লাস কিউ করে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। এবং পি আর কিউ এরকম যোগ আকারে দেখাতে হবে। আলটিমেট যোগ করবো না, কিন্তু এই যোগ আকারে দেখাবো। ওখানে তো বলেছে সমষ্টি রূপে প্রকাশ করো, ওটাই যোগ করতে তো বলেন। ঠিক আছে, নেক্সট উদাহরণ 31। উদাহরণ 31-এ দেখো এই অঙ্কটা এলিমেন্টারি অপারেশনের সাহায্যে, এখানে এরা কি করেছে, প্রাথমিক রূপান্তরের সাহায্যে এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করেছে, আর প্রাথমিক সারি প্রক্রিয়ার সাহায্যে এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করেছে। প্রথমে প্রাথমিক রূপান্তরের সাহায্যে ম্যাট্রিক্স রূপান্তর প্রক্রিয়ার প্রাথমিক মানে যে কোনো কিছু, এটা রো অ্যাপ্লাই করতে পারে, কলমও করতে পারে। যদি উল্লেখ করে দেয় প্রাথমিক স্তম্ভ প্রক্রিয়ার সাহায্যেই করে, তখন কলম করতে হবে। এরা যেহেতু প্রাথমিক রূপান্তর বলেছে, তাই কলম প্রক্রিয়া করেছে, রো করলে কোনো ভুল হতো না। মেন ব্যাপারটা হচ্ছে এরা একটা প্রসেস একবারই করেছে। আমি এটা নিয়মে বলেছিলাম যে রো করলে রো এর নিয়মই করতে হয়, কলম করলে কলমের নিয়ম করতে হয়, দুটো একসাথে অ্যাপ্লাই করা যাবে না। এবার আরেকটা জিনিস, একটা ম্যাট্রিক্সের সাথে যদি সেই ম্যাট্রিক্স যদি একটা ম্যাট্রিক্সের সাথে আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করা হয়, সেটা কিন্তু এ ম্যাট্রিক্সই হয়, সেই ম্যাট্রিক্সটাই হয়। এটা একটু ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে, তাহলে এটা এ ম্যাট্রিক্স, তাহলে এ সমান আমরা কি এআই লিখতে পারি। কেন লিখতে পারি? কারণ একটা ম্যাট্রিক্সের সাথে তার আইডেন্টিটি গুণ করলে সেটাই হয়। তাহলে আমি এটাকে কিভাবে লিখতে পারি, এটা এ ম্যাট্রিক্স, এর সাথে আইডেন্টিটি কি, যেহেতু 2x2 ক্রম আছে, তাহলে 2x2 ক্রমেরই আইডেন্টিটি লিখতে হবে, 1 0 0 1। তাহলে ঠিক আছে, তাহলে এটা এ আর এটা আই, আই এর ভ্যালুটা বসিয়ে দিলাম। এবার এতে কলম প্রক্রিয়া লাগাচ্ছি, কলম প্রক্রিয়া অ্যাপ্লাই করে আমরা কি পাবো দেখা যায়। এই ম্যাট্রিক্সে প্রথমে দেখতে হবে ফার্স্ট এই এলিমেন্টটাকে আমরা 1 করব, যেরকম আইডেন্টিটিতে আছে। ঠিক আছে, তো প্রথমে এটা 1 করলাম এই প্রক্রিয়াটার সাহায্যে, আর এইটাও অটোমেটিক্যালি 0 হয়ে যাচ্ছে। নেক্সট কি করব, এই যে পার্টটা আছে এটাকে 0 করব,
এটাকে জিরো করলে কি ভাবতে হবে, নিশ্চয়ই -1 এর সাথে আমাদেরকে 1 যোগ করতে হবে, তো 1 তো সামনেই আছে, তাহলে C2 এর সাথে C1 যোগ করলেই হয়ে যাবে। তাহলে আমরা এটা পাচ্ছি। নেক্সট এই যে 2, এটাকে জিরো, এইটাকে 1 করতে হবে। এটাকে 1 কিভাবে করবো, C2 কে হাফ দ্বারা ভাগ করলেই হবে, 2 দ্বারা ভাগ করলেই হবে। সিমিলারলি আমরা এটা পাচ্ছি, এটা A ইন্টু এই আকারে পাচ্ছি। তাহলে আলটিমেটলি আমাদের কি পাচ্ছি, A ইনভার্স সমান কি পাচ্ছি, এর সাথে A ইনভার্স করলে আমরা আইডেন্টিটি পাচ্ছি। তাহলে A ইনভার্স সমান আমাদের এই ম্যাট্রিক্সে চলে এলো। আমরা কি নিয়মটা পড়েছিলাম যে A ইনভার্স আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়। A ইনভার্স আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওকে, এখানে আর একটা উদাহরণ আছে সিমিলার, ঠিক আছে, এটা সেই একইভাবে প্রসেসটা আমরা অ্যাপ্লাই করতে পারি। ওকে, মানে এগুলো জাস্ট বেশি কঠিন টাইপের নয়। এবার আমরা আর একটা ছোট্ট জিনিস দেখে নেব। অনেক সময় আমাদের ম্যাট্রিক্স চ্যাপ্টারে একটা প্রমাণ, একটা ফেমাস প্রমাণ থাকে, সেটা কি করে করে আমরা একবার দেখে নেব। ক্লাস 11-এর একটা রুল আছে, গাণিতিক আরোহণ তত্ত্ব বা ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন, সেইটা দিয়ে এই প্রমাণটা আসে।
অঙ্কটা আমরা নিচ্ছি যে যদি এ ম্যাট্রিক্স সমান 3 - 4 1 - 1 হয়, তাহলে প্রমাণ করো তাহলে প্রমাণ করো যে an সমান 1 + 2n -4n n 1 - 2n, যেখানে যেখানে n কি একটা পজিটিভ ইন্টিজার নাম্বার, n belongs to positive integer number z, ওকে। এটা গাণিতিক আহরণ তত্ত্বের সাহায্যে প্রমাণ করতে হবে। দুইয়ের জায়গায় দুইয়ের জায়গায় এই এনটার জায়গায় যদি 1 পুট করে দিই, তাহলে আমরা এই ম্যাট্রিক্সটা পাচ্ছি। ক্লিয়ারলি সেটা বোঝা যাচ্ছে, ঠিক আছে, ক্লিয়ারলি সেটা বোঝা যাচ্ছে। স্টেপ 1 কি? স্টেপ 1 হচ্ছে স্টেপ 1 হচ্ছে এ আছে, এ দ্বারা এ কে এন দ্বারা প্রকাশ করতে হবে। স্টেপ 2 হচ্ছে, এই যে স্টেপ 2, সেটা হচ্ছে এন এর ভ্যালু 1 বসিয়ে দেখতে হবে কত হবে। স্টেপ 3 হচ্ছে, এবার যদি pn সত্য হয়, এর ইকুয়ালস টু 1 এর জন্য, তাহলে আমাদের pk সত্য প্রমাণ করতে হবে, এবং সেখান থেকে প্রমাণ করতে হবে যে pk + 1 ও সত্য হবে, বা m + 1 ও সত্য হবে, ঠিক আছে, pm + 1 ও সত্য হবে, এবং সেখান থেকে ফাইনালি প্রমাণ করতে হবে যে এটাও সত্য হবে। তো এটাই মেন রুল, ওকে।
এর একটা উদাহরণ নিয়ে নেওয়া যায়। তো এর একটা উদাহরণ নিয়ে নেওয়া যাক।